খোশ মেজাজে বিছানা ছাড়লাম। আজ স্কুল ব্যান্ডের ট্রাই আউট। জানালার কাছে গিয়ে শেড তুলে দিলাম। উজ্জ্বল রোদে চোখ ধাঁধিয়ে গেল। মনে হচ্ছে দিনটা ভালোই কাটবে। খালি পায়ে রেসারের কাছে চলে এলাম। কেস থেকে বের করলাম ক্লারিনেট। দ্রুত একবার গানটার নোটগুলো দেখে নিলাম। গত 2 সপ্তাহ ধরে চর্চা করছি গানটা। নাম সানসেট ড্রিমস। একবারও ভুল না করে বাজাতে পারলাম পুরোটা। মৃদু হাসলাম। ব্যান্ডে আমাকে না নিয়ে যাবে কোথায়? নিচে নেমে এলাম। চাচি ডিম ভাজছে, আমার দিকে পিঠ ফেরানো। ছোট্ট এক টিভি রয়েছে কাউন্টারের উপরে। শব্দ নেই, শুধু ছবি। গুড মর্নিং চাচি বলে চেয়ারে ধপ করে বসে পড়লাম। সানি সাইড আপ ডিম চলবে? চাচি না ঘুরেই বলল। খুব চলবে বললাম। টিভিতে চোখ রাখলাম। এক লোক আবহাওয়া ম্যাপ দেখাচ্ছে। হয়তো বলতে চাইছে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। এটা আবার বলতে হয় নাকি? যে কেউ জানলা দিয়ে বাইরে তাকালেই তো বুঝবে। কাউন্টারের উপরে টিভির সামনে কিছু একটা আমার দৃষ্টি কেড়ে নিল। উঠে কাছে গিয়ে দেখলাম হলদে সবুজ তরলের ক্ষুদে এক পুকুর। এটা কি চাচি? আঙুল তাক করে প্রশ্ন করলাম। ও কিছু না বলে আমার ডিমগুলো প্লেটে ঢেলে দিল চাচি। ঘুরে দাঁড়ালো আমার উদ্দেশ্যে। খেয়ে নে, আমি পরে ওটা মুছে দেব। নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। যে চাচি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এত খুঁতখুঁতে, সেই কিনা কথা বলছে। এবার চাচির মুখের দিকে দৃষ্টি গেল আমার। কপালে ব্যান্ডেড দেখতে পেলাম। কাটলো কিভাবে চাচি? প্রশ্ন করলাম। চাচি হাত রাখলো কপালে। জানি না। অবাক কাণ্ড তো। টেবিলে গিয়ে বসলাম। ডিমগুলোর দিকে চাইলাম। কুসুমগুলো হলদে সবুজ, কাউন্টারের তরলটুকুর মতো। গন্ধ নিলাম, আলাদা কিছু মনে হলো না। চাচি, কাউন্টারের ওই লিকুইডটা আমার ডিমে মিশে যায়নি তো? বেশি চালাকি করিস না, ডিমগুলো ঠিকই আছে। এখন কথা না বলে খেয়ে নে, স্কুলে যাবি না? মজা করেছিলাম চাচি বলে খাওয়ায় মন দিলাম। স্বাদ ঠিকই আছে। চাচির আজকে হয়েছেটা কি? ঠাট্টাও বুঝতে চাইল না। খাওয়া শেষে সিঙ্কে রাখলাম প্লেটটা। লক্ষ্য করলাম তরলটুকু তখনও রয়েছে কাউন্টারে। গোসলের পর চুল তখনও ভেজা ছিল, তাই ব্লো ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম। হঠাৎই পেটটা মোচড় দিয়ে উঠল। ডিমগুলো সত্যিই হয়তো পচা ছিল, কিংবা ব্যান্ড ট্রাই আউটের জন্য আমি হয়তোবা নার্ভাস বোধ করছি। ঠিক করলাম পেটের ব্যথাটাকে পাত্তা দেব না। ক্লারিনেট আর ব্যাকপ্যাক নিতে ঘরে যখন গেলাম, পেট রীতিমতো ব্যথা করছে। ডিমে নির্ঘাত কোনো সমস্যা ছিল। কি করব বুঝে পাচ্ছি না। আজ কোনো মতেই স্কুল কামাই করতে চাই না। তাছাড়া জ্বর টর না হলে বাসায় থাকা চাচি পছন্দ করে না। ডেস্কের উপর জিনিসপত্র রেখে নিচে নেমে এলাম। চাচি তখনও কিচেনে। চাচি, আমার পেট ব্যথা করছে। উপরে গিয়ে শুয়ে থাক, আমি মুসাকে ফোন করে বলে দেব আজ তুই ওর সাথে স্কুলে যাচ্ছিস না। শরীর ভালো লাগলে বিকালে যাস। তোর টিচারকে চিঠি লিখে দেবো, যা। নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। চাচি কপালে হাত দিয়ে দেখেনি, হাজারটা প্রশ্নও করেনি। বাঁচা গেল। নিজের রুমে ফিরে গিয়ে জামাকাপড় পরেই শুয়ে পড়লাম। চোখের কোনো লক্ষ্য করলাম নাইট স্ট্যান্ডে ফোনটার লাল আলো টিপটিপ করছে। তার মানে চাচি মুসাকে ফোন করছে। আমি টিভির রিমোট কন্ট্রোলটা তুলে নিয়ে কার্টুন ছাড়লাম। এখনও মাঝে মাঝে কার্টুন দেখি আমি, ভালো লাগে। হঠাৎই টিভির পর্দা বড়সড় এক চোখের মতো পিটপিট করতে লাগলো। চোখ বুঝতে গিয়েও পারলাম না। কিছু একটা আমাকে চেয়ে থাকতে বাধ্য করলো। একদৃষ্টে চেয়ে রইলাম সেটের দিকে। হলদে সবুজ তরলের এক ক্ষুদে পিণ্ড চুইয়ে বেরোলো টিভি থেকে। সেটের সামনের দিক বেয়ে হামাগুড়ি মেরে নামছে। একটু পরে মেঝে পেরিয়ে আমার বিছানার উদ্দেশ্যে এগোলো। চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ হা করতে পারলাম না। নড়াচড়া করতে পারছি না। বিছানার কিনারা বেয়ে উঠে আসছে তুলতুলে পিণ্ডটা। আড়াআড়িভাবে বিছানা পাড়ি দিয়ে আমার পায়ে সেটে গেল। ওটাকে ঝেড়ে ফেলতে চাইলাম, কিন্তু পা নড়ল না। পা বেয়ে জিনিসটা উঠে এলো বুকে। মনে হলো ভারী এক কম্বল বুঝি শ্বাসরোধ করছে আমার।
আমাকে মেরে ফেলার চেষ্টা করছে ওটা। মারা যাচ্ছি আমি, শ্বাস নিতে পারছি না, নড়াচড়া করতে পারছি না। গলা বেয়ে গালে উঠেল গলাটা, তারপর থমকে গেল। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়লাম। বেঁচে আছি। এখন টের পেলাম কিলবিল করে নেমে যাচ্ছে পিণ্ডটা, আর সেটা নেমে যাচ্ছে গলা, গাল আর বুক বেয়ে। পায়ের পাতা মুক্ত হতেই অনুভব করলাম আমাকে ছেড়ে গেছে ওটা। নড়তে চড়তে পারছি আমি। বিছানা থেকে তড়াক করে লাফিয়ে নেমে দরজার উদ্দেশ্যে দৌড় দিলাম। হলওয়েতে দাঁড়িয়ে দেখলাম বিছানা থেকে চুইয়ে নেমে মেঝে পেরোলো পিণ্ডটা। কোনো দাগ রেখে গেল না পিছনে। একটু পরে টিভির সেটের পর্দার মধ্যে সেদিয়ে পড়ল। মুহূর্তের জন্য পর্দাটা নিকষ কালো হয়ে গেল। পর মুহূর্তে কার্টুন ছবিটা ফিরে এলো। পা টিপে টিপে এগিয়ে গেলাম টিভিটা অফ করতে। ভয় হলো পাছে ভিতর থেকে কিছু একটা বেরিয়ে এসে খপ করে আমার হাত চেপে ধরে, কিন্তু সেরকম কিছু হলো না। পাওয়ার বাটন অফ করে পর্দা ঘুরিয়ে দিলাম দেয়ালের দিকে। টিভিটা অফ থাকলে ওটা বেরোতে পারবে বলে মনে হয় না। প্লাগটা খুলে ফেললাম। আপাতত টিভি দেখা বন্ধ। ঘরের বাইরে যাচ্ছি। বাথরুমের আয়নায় প্রতিচ্ছবি দেখে দাঁড়িয়ে পড়লাম। আমার গালে আঁচড় কিসের? পিণ্ডটা আমার গায়ে ওঠার আগে ছিল এটা? না, প্রশ্নই ওঠে না। আঁচড় পড়লে তো আমি জানতামই। বাথরুমে ঢুকে ক্ষতস্থানে একটা ব্যান্ডেজ ছাঁটলাম। হঠাৎই অনুভব করলাম পেট ব্যথাটা আর নেই। অবাক ব্যাপার। আয়নায় চোখ রেখে ভাবলাম এখন চাচি আর আমি দুজনেই ব্যান্ডেজ লাগিয়েছি। একটু পরে সিঁড়ি ভেঙে নামতে লাগলাম। অর্ধেকটা নামতে ডোরবেল বাজলো। চাচি বেরিয়ে এলো কিচেন থেকে। তার পিছনে ডন, ও চাচির বোনের ছেলে, বেড়াতে এসেছে। আমি খুলছি বলে চাচি দরজা খুলল। বারান্দায় আমার বয়সী এক ছেলে দাঁড়িয়ে। হাইটও আমার সমান, পরনে আমার মতোই টি শার্ট আর জিন্স। প্রথমে চাচির, তারপর আমার দিকে চাইল। হাই বলল। আমার মা আর আমি রাস্তার ওপাশের বাড়িটায় নতুন এসেছি। ধূসর শাটারওয়ালা বাড়িটা আঙুল ছাড়াই দেখালো। রাশেদ চাচা বছরখানেক ধরে ওটা বিক্রির চেষ্টা করছে। চাচা রিয়েল এস্টেট ব্রোকার হিসেবে কাজ করছে। ভেতরে এসো, চাচি ডাকলো ওকে। আমি নেমে এলাম নিচে। চাচি পড়শিদের প্রতি সবসময় বন্ধুভাবাপন্ন, এমনকি যাদেরকে চেনে না তাদের প্রতিও। প্রায়ই তারা এটা সেটা ধার নিতে আসে। চাচির দরজাটা পিছনে লাগিয়ে দিল। হল ঘরটায় যেন আচমকা ঠান্ডা জেগে বসলো। কেঁপে উঠলাম আমি। তুমি কিশোরের বয়সী বলে আমার কাঁধ জড়িয়ে ধরল চাচি। এ হচ্ছে কিশোর। আমাকে সামনে ঠেলে দিল। কিশোর, ও তোর নতুন বন্ধু। আর এ হচ্ছে ডন। হাত বাড়িয়ে দিলাম আমি। হাই বলল। আমার নাম রিচি। হাত মেলালাম রিচির সঙ্গে। ওর হাতটা ঠান্ডা আর ভেজা ভেজা। ও হাত ছেড়ে দিলে জিন্সে মুছে নিলাম। লক্ষ্য করলাম ওর মুখের চেহারায় সামান্য সবুজ ভাব। অসুস্থ নাকি? মেরুদণ্ড বেয়ে হিমস্রোত নেমে গেল আমার। ছেলেটার দিকে চোখ পড়লেই ভয় ভয় লাগছে। এবার চাচির গলা শুনতে পেলাম। তুই আর রিচি সম্ভবত একই ক্লাসের। আমার দিকে ঘুরে দাঁড়ালো। স্কুলের রাস্তাটা ওকে চিনিয়ে দিস। আমি এড়াতে চেষ্টা করলাম। গোটা দুয়েক ব্লক পেরোলেই স্কুল বলে স্কুলের উদ্দেশ্যে হাত নাড়লাম। কিন্তু চাচি আমাকে অত সহজে ছাড়ল না। তুই ওকে সাথে করে নিয়ে স্কুলে যাবি। অগত্যা রাজি হতে হলো আমাকে। বই আর ক্ল্যারিনেট নিয়ে আসি বলে উপরে গেলাম। চাচি আর রিচি দাঁড়িয়েছিল দরজার পাশে। চাচি আমাকে একটা চিরকুট দিল, টিচারকে দেওয়ার জন্য। দেরি করার কৈফিয়ত। ওটা লিখলো কখন? আর জানলই বা কিভাবে যে আমার পেট ব্যথা চলে গেছে? জিজ্ঞেস তো করেনি একবারও আমাকে। চাচি যেন জানতই আজ সকালে আমি স্কুলে যাব। কিছু একটা বিচিত্র ব্যাপার ঘটছে, কিন্তু ঠিক ধরতে পারছি না কি সেটা। রিচিকে পাশে নিয়ে দুটো করে বারান্দার ধাপ টপকালাম। কোনার দিক থেকে একটা গাড়ির হর্ন বেজে উঠল। মোসা ওর মার পাশে গাড়িতে বসা। জানালা দিয়ে মুখ বের করে দিল। হাই কিশোর, তোমারও দেখি দেরি হয়ে গেছে। জানা গেল মিসেস আমান কাজ থেকে ফিরে তারপর ওকে গাড়িতে তুলেছেন। ওর জাম নিয়েছে সঙ্গে। সরি, তোমাকে গাড়িতে নিতে পারছি না। পুরো ব্যাক সিট খেয়ে ফেলেছে ড্রামগুলো। ট্রাফিক লাইট সবুজ হলে হাত নাড়ল।
স্কুলে দেখা হবে। পাল্টা হাত নাড়লাম আমি। ভয়াল দর্শন রিচিকে কি ও আমার সঙ্গে দেখেছে? দেখে থাকলেও ওর ভাবে ভঙ্গিতে প্রকাশ পায়নি। রিচি আর আমি আরেকটা ব্লক পাশাপাশি হাঁটলাম। কারো মুখে কথা নেই। স্কুলে পৌঁছেই খসাতে হবে একে। কিন্তু হঠাৎই মনে হলো ওর সঙ্গে তো কিছু কথাবার্তা বলা উচিত। তোমরা কোথা থেকে এসেছো? নরম কণ্ঠে প্রশ্ন করলাম। অনেক দূর থেকে। অনেক দূর মানে? ইংল্যান্ড থেকে? ইংল্যান্ড কোথায় আমি জানি না, জবাব দিল। আমি এসেছি এক অন্ধকার দেশ থেকে। অদ্ভুত নাম তো। ধারণা করলাম ইউরোপ কিংবা এশিয়ার কোনো শহরের নামের অনুবাদ ওটা। আবার কথা পারলাম। তোমার বাইক আছে? শব্দটা যেন জীবনেও শোনেনি। এমনি ভঙ্গিতে আমার দিকে চাইল রিচি। মাথা নাড়ল। না। ক্রমেই ঘোরালো হয়ে উঠছে পরিস্থিতি। দেখি আর একবার চেষ্টা করে। তোমার প্রিয় খেলা কি? খেলা? হ্যাঁ, বেসবল কিংবা বাস্কেটবল, এই জাতীয় খেলা। আমরা কোনো খেলা খেলি না। আমরা যেখানে থাকতাম সেখানে আলো খুব কম। ব্যাস, এ পর্যন্তই। আলাপ জমানোর চেষ্টার এখানেই ইতি। দ্রুত পায়ে হাঁটতে লাগলাম আমি। কাঁধে ব্যাগ আর হাতে ক্ল্যারিনেট না থাকলে দৌড়াতাম। রিচি কী ভাবতো বয়েই যেত। এই ছেলের সঙ্গে পাশাপাশি হাঁটতেও রাজি নই আমি। ওর মতো অদ্ভুত ছেলের সঙ্গে আমার আগে কখনো পরিচয় হয়নি। স্কুলে শীঘ্রই পৌঁছতে চাচ্ছি, একে যাতে ঝটপট খসাতে পারি। কিন্তু একটা মোড় ঘুরতেই দেখি বুলি আর ওর বন্ধুরা মুভি হাউসের সামনে একটা লোহার গেটে হেলান দিয়ে দাঁড়িয়ে। এক কমিক বই হাত বদল করে হাসাহাসি করছে ওরা। বিশাল দেহি ছেলে এই বুলি। অত্যাচার করে ছোটদের উপর। পকেট মানি কেড়ে নেয়। কারো পকেটে টাকা না পেলে মারধর করে। আমি চাই না ও আমাকে দেখে ফেলুক, বিশেষ করে এই অবস্থায়, যখন আমার মুখে ব্যান্ডেড ছাটা আর সঙ্গে রিচির মতো বিচিত্র এক চিড়িয়া। আমার কিছু একটা করতে হবে, এবং সেটা দ্রুত। রিচির হাতা ধরে টেনে আনলাম আড়ালে। তোমাকে স্কুলে যাওয়ার শর্টকাট দেখিয়ে দিচ্ছি, বললাম। বেক শপ আর চাইনিজ টেক আউটের গলি ধরে হাঁটিয়ে নিয়ে গেলাম ওকে। সুপার মার্কেটের পিছনের পার্কিং লট তড়িৎ গতিতে পার হয়ে স্কুলের পিছনের দিকের প্রবেশপথের সামনে বেরিয়ে এলাম। স্কুলে ঢুকলাম আমরা। রিচিকে অ্যাডমিশন অফিসে ছেড়ে ক্লাসের উদ্দেশ্যে চললাম আমি। কপাল আর কাকে বলে, রিচি আমার ক্লাসেই ভর্তি হয়েছে। আমাদের টিচার মিসেস হাওয়ার্ড ওকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। আমার পাশের সারিতে বসানো হলো ওকে। চোখের কোণে চেয়ে দেখি আমার দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে ও। ভাবখানা এমন যেন আমার প্রত্যেকটা নড়াচড়া লক্ষ্য করতে হবে। লাঞ্চ পিরিয়ডে মুসা আর রবিনের সঙ্গে মিলিত হলাম ক্যাফেটেরিয়াতে, আমাদের প্রিয় টেবিলটিতে। পিছন দিকের এক টেবিলে বসলে সব কিছু দেখা যায়। আজকে অদ্ভুত একটা সকাল পার করলাম আমি, বললাম সবাইকে। টিউনা স্যান্ডউইচের মোড়ক খুললাম। ওদেরকে কিচেন কাউন্টারের তুলতুলে পিণ্ডটা, চাচির অস্বাভাবিক আচরণ, আমাদের দুজনেরই ব্যান্ড এইড লাগানো, এই সব কথা খুলে বললাম। টিভি থেকে বেরিয়ে এসে একটা পিণ্ড আমাকে আক্রমণ করেছে, এটা শুনে মুসা বলে উঠল, খাইছে? বলো কি? চিজ স্যান্ডউইচে কামড় দিল রবিন। রিচির কথা বলো। পিণ্ডটার আক্রমণ থেকে বাঁচার ঠিক পরপরই ও আমার বাসায় আসে। ব্যাপারটা কেমন অদ্ভুত না? বললাম। মাথা ঝাঁকিয়ে সায় জানালো ওরা। বিকেলে মিসেস হাওয়ার্ড আমাদেরকে মিউজিক রুমে পাঠালেন স্কুল ব্যান্ডের ট্রায়ালে অংশ নিতে। আমি আর মুসা হলওয়ে ধরে হাঁটা দিলাম। আমার মুখে কথা নেই, মাথার মধ্যে শেষবারের মতো সানসেট ড্রিমস চলছে। মুসাও নীরব, তবে মাঝে মধ্যে বাতাসে চাপড় মারছে, ড্রাম প্র্যাকটিস করছে আর কি। মিউজিক রুমে পৌঁছার পর মুসা ওর ড্রাম সেট করতে গেল। আমি সামনের দিকে একটা আসন নিয়ে ক্লারিনেট খুলে বসে রইলাম। একটু পরে দেখলাম রিচি এসে ঢুকলো। ওর হাতে বেহালা। পেল কোথায় জিনিসটা? অবাক হয়ে ভাবলাম, আমার সঙ্গে যখন স্কুলে এলো তখন তো ওটা দেখিনি। ওর হাতে তো কোনো কিছুই ছিল না, এখন ভোজবাজির মতো বেহালা এলো কোত্থেকে? মনে পড়ল রিচি ক্যাফেটেরিয়াতে যায়নি। তখন হয়তো গিয়ে মিউজিক টিচার মিস্টার বেনসনের কাছ থেকে বেহালা ধার করে এনেছে। কিন্তু তাহলে লাঞ্চ করলো কখনো? আর করলো বা কোথায়? রিচির যখন পালা এলো, কামরার সামনে বেহালা হাতে চলে গেল।
ওর বাজানো শুনে এগিয়ে এলেন মিস্টার বেনসন। চমৎকার মন্তব্য করলেন, তুমি ব্যান্ডে থাকছো। আমার পালা এলে উঠে দাঁড়ালাম। ক্লারিনেট ঠোঁটে ছোঁয়াতে গিয়ে হাত কেঁপে উঠল। আমার তো নার্ভাস হওয়ার কথা নয়। গত বছর ব্যান্ডে ছিলাম আমি, তখন তো নার্ভাস হইনি, তাহলে এখন হচ্ছি কেন? এর সঙ্গে নিশ্চয়ই ওই ভুতুরে রিচি ছেলেটার কোনো সম্পর্ক আছে। ও হয়তো চায় না আমি ব্যান্ডে থাকি, তাই কোনো জাদুটনা করেছে। পরক্ষণে ঝেড়ে ফেললাম চিন্তাটা। কী সব আজে বাজে কথা ভাবছি, কিন্তু টিভি থেকে বেরিয়ে আসা পিন্টুটাও কি আমার কল্পনা? যাই হোক, ভুল নোট বাজানোর পরও ব্যান্ডে জায়গা পেলাম আমি, মুসাও পেল। ট্রায়ালের পর বাছাই করা সদস্যদেরকে মিস্টার বেনসন জানিয়ে দিলেন 3 সপ্তাহ পরে সিনিয়র সিটিজেন সেন্টারে আমাদের প্রথম কনসার্ট হবে। যেসব গান বাজানো হবে তার শিট আমাদের হাতে হাতে বিলি করলেন। বারবার প্র্যাকটিস করবে, কোনো গানে যেন ভুল না হয়। বৃহস্পতিবার স্কুল ছুটির পর রিহার্সাল, বললেন মিস্টার বেনসন। মোসা ওর ড্রাম স্কুলে রেখে দিল। আমি ক্ল্যারিনেট নিয়ে বাড়ির পথ ধরলাম, সঙ্গে মোসা। বলাই বাহুল্য, আলোচনার মূল বিষয়বস্তু হলো রিচি। ছেলেটাকে তো ভালোই লাগলো, বলল মোসা। একটু লাজুক শুধু। ও কি অসুস্থ নাকি? জানি না, অসুখের কথা তো কিছু বলেনি। অসুস্থ হলে নিশ্চয়ই বাড়ি থেকে ছাড়তো না। তবে ছেলেটা অদ্ভুত। ওর সঙ্গে হাত মেলানোর চেষ্টা করো না। খাইছে কেন? ওর হাতটা যেমন ঠান্ডা তেমনি স্যাঁতস্যাঁতে, মনে হচ্ছিল বরফের টুকরোয় হাত দিয়েছি। এরপর ও কোত্থেকে এসেছে এবং ওর বাইক নেই সে কথাও জানালাম। ওরা হয়তো গরিব, মা বাবা হয়তো বাইক কিনে দিতে পারেনি, বলল মোসা। তাই তো, এটা তো ভেবে দেখিনি। এবার মাথায় ঘাই মারলো আর একটা চিন্তা। ও নাকি খেলাধুলো করে না, জানালাম। যেখান থেকে এসেছে সেখানে নাকি সূর্যের আলো নেই। আমরা না হয় ওকে কয়েকটা খেলা শিখিয়ে দেব, প্রস্তাব করলো মোসা। ওর বাড়ি এসে গেছে। গেট খুলে হাত দোলালো আমার উদ্দেশ্যে। কাল দেখা হবে বাই বলে হাঁটা দিলাম। রিচিকে কিছু শেখানোর ইচ্ছা নেই আমার, আর ওর সঙ্গে দেখা হোক এটাও চায় না। বাড়ি পৌঁছে দেখি চাচা ফিরে এসেছে। ডনের সঙ্গে ক্যারম খেলছে লিভিং রুমে। রিচির কথা তাকে খুলে বললাম। হ্যাঁ, ও আর ওর মা দেখতে অন্যরকম বটে, বলল চাচা। কিন্তু দুনিয়ার সবাই যে একরকম হবে এমন তো কোনো কথা নেই। ওদেরকে ওদের মতো করেই আমাদেরকে মেনে নিতে হবে। চাচার পক্ষে কথাটা বলা সহজ, কারণ তাকে তো আর রিচিকে নিয়ে স্কুলে যেতে হবে না, কিংবা একই ক্লাসে বসতে হবে না। ডিনারে বসে চাচা আমাদেরকে রিচিদের কাছে যে বাড়িটা বিক্রি করেছে সেটার কথা জানালো। এখন শুধু রিচির মা আর রিচি উঠেছে, বলল। রিচির বাবা আর অন্যান্য মেম্বাররা শীঘ্রই এসে পড়বে। বেশ বড় ফ্যামিলি বলে মনে হলো। কারো সাথে ওদের মিল নেই। একে টিভি সেট ছাড়া সাথে করে আর কিচ্ছু আনেনি। রিচির বাবা হয়তো বাকি জিনিসপত্র নিয়ে আসবে, বলল ডন। এতদিন পর্যন্ত ওরা কি মেঝেতে ঘুমাবে? মনে মনে বললাম। চাচির দিকে চাইলো চাচা। আমাদের বিয়েতে পাওয়া সাদা কালো টিভিটার কথা মনে আছে, যেটা আমরা অফিসে রেখেছি? আজ বিকেলে ওটা নষ্ট হয়ে গেছে। হতেই পারে, বয়স তো আর কম হয়নি। শনিবারে চলো মলে যাই। তোমার জন্য একটা টিভি আর আমার জন্য একটা ব্লেন্ডার কিনে আনি, চাচি বলল। ঠিক হ্যাঁ, চাচা বলল। আমি একবার ভাবলাম চাচাকে বলি আমার টিভিটা নিক। আমি মনে হয় ওটা আর দেখব না, কিন্তু শেষমেশ চুপ করে থাকলাম। হয়তো 2-1 সপ্তাহ পর মত বদলাতেও পারে আমার। হঠাৎই আমার গালের দিকে নজর গেল চাচার। কিরে, তুই আর তোর চাচি নতুন ব্যান্ডেড ক্লাব খুলেছিস নাকি? মৃদু হাসলাম শুধু, মুখে কিছু বললাম না। কিভাবে কেটেছে এটা বললে তো বিশ্বাস করবে না। আমি অবশ্য এখনো নিশ্চিত নই যে পিন্টুটার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা। পরদিন সকালেও ব্যান্ড 8টা রয়ে গেল। শাওয়ার সেরে বেরোতেই ফোন করলো মোসা। আমি আজকে স্কুলে যাচ্ছি না, বলল। রাতে ফোন করে জানিয়ে দিও কি কি মিস করলাম। ঠিক হ্যাঁ, কোনো চিন্তা করো না, বলে রিসিভার রেখে দিলাম। ঝটপট নাস্তা করে তৈরি হয়ে নিলাম স্কুলের জন্য। তারপর আগে ভাগে বেরিয়ে এলাম বাড়ি থেকে। রিচি ছেলেটার সামনে কোনোভাবেই পড়া যাবে না। গেট পেরিয়ে 5 ফিট গেছি কি যায়নি, কে যেন আমার নাম ধরে ডাকলো। ঘুরে দাঁড়ালাম। রিচি।
আজও ওর সঙ্গে স্কুলে যেতে হবে। হাঁটা ধরলাম আমরা। রিচি সহৎসায় বলে চলল কাল স্কুলে ওর কত ভালো লেগেছে, স্কুল ইয়ার্ডে লাঞ্চ করতে গিয়ে কতই না আনন্দ হয়েছে, এসব কথা। আমি সারাটা পথ কাটা হয়ে রইলাম, কোনো বন্ধুর সাথে যেন দেখা না হয়ে যায়, কিংবা বলি ও তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে। কিন্তু বিধি বাম, মেইন স্ট্রিট পেরোতেই আমাদের দিকে হেঁটে আসতে দেখলাম। বুলি আর তার দুই বন্ধু হেঁটে আসছে। চট করে এদিক ওদিক চেয়ে পালানোর পথ খুঁজলাম, কিন্তু পেলাম না। ঘুরে দাঁড়িয়ে দৌড় দিতে পারি ভাবলাম, কিন্তু বুলিকে দেখেছি ছেলেদেরকে ধাওয়া দিতে, ভয়ানক ক্ষিপ্রগতি ওর, আর আমি তা নই। রিচির দিকে চাইলাম, ওকে দেখে মনে হলো না এক ফুটও দৌড়াতে পারবে। তার মানে বুলির পাশ কাটিয়ে যাওয়া ছাড়া অগতি নেই, এবং তার মুখের চেহারা দেখে বুঝতে পারছি আজকে বিপদ আছে, ঝামেলা হতে পারে। ফিসফিস করে রিচিকে বললাম, কথা যা বলার আমি বলবো, হয়তো বুলিকে টাকা দিয়ে দিলেই ছাড়া পেয়ে যেতে পারি। জিন্সের পকেটে হাত ঢুকালাম। দুপুরে না খেয়ে থাকতে হবে ভাবতে ভালো লাগছে না, কিন্তু ফাটা ঠোঁট কিংবা কালছিটে পড়া চোখের চেয়ে তো সেও ভালো। এদেরকে কালকে দেখেছিলাম না? রিচি জিজ্ঞেস করলো। ও জানলো কিভাবে? আমরা তো কাল অতটা কাছে যাইনি যে মুখমণ্ডলও চিনে রাখবে, আর আমি তো কিছু বলিও নি। কিভাবে তুমি প্রশ্ন করতে শুরু করেছিলাম, কিন্তু আমাকে থামিয়ে দিল। চিন্তা করো না বলল, ওরা আমাদের কিছু করবে না। বুলি বন্ধুদেরকে পিছনে নিয়ে গটগট করে এগিয়ে এলো, কোমরে দুহাত রেখে 2 ফুট দূরে দাঁড়িয়ে পড়ল। দুটো ছুচোকে দেখা যাচ্ছে, বলল, কে আগে পয়সা বের করবে? হ্যাঁ। আমাদের দিকে পালা করে চোখ বুলালো। ওর বন্ধুরা হেসে উঠল ওর কথা শুনে। চোখের কোণে দেখলাম রিচি প্যান্টের পকেট থেকে হাত বের করেছে। মুঠো পাকিয়ে হাতটা বাড়িয়ে ধরল বুলির উদ্দেশ্যে। মুঠো খুলতেই হলদে সবজে এক তুলতুলে পিণ্ড উড়ে গিয়ে মেখে গেল বুলির মুখে। কালকে কিচেন কাউন্টারে ঠিক এই জিনিসই দেখেছিলাম আমি, কিন্তু রিচি এটা পেল কোথায়? চেঁচিয়ে উঠল বুলি, দুহাতে মুখ ঢেকে পিণ্ডটা খসানোর চেষ্টা করছে। বন্ধুরা ওর দিকে এক ঝলক চেয়েই ঘুরে দৌড় দিল উল্টো পথে। রীতিমতো যুদ্ধ করে অবশেষে পিণ্ডটা খসাতে পারল বুলি। মাটিতে ওটা ছুঁড়ে মারল, তারপর ঘুরেই দিল দৌড়। ও আর কখনো আমাদেরকে জ্বালাতে আসবে না বলল রিচি। ঝুঁকে পড়ে তুলে নিল পিণ্ডটা, চালান করে দিল পকেটে। চলো। ওর কথা আমার বিশ্বাস হলো না। বুলি এর বদলা না নিয়ে ছাড়বে না। আমার স্কুলে যাওয়া কাল থেকে বন্ধ, কে জানে অন্য কোনো স্কুলে ভর্তি হতে হয় কিনা। রিচিকে অনুসরণ করলাম, মাথায় খেলা করছে বন্ধুদেরকে কিভাবে ব্যাখ্যা করবো আজকের ঘটনাটা। আমাদের স্কুলে খবর খুব দ্রুত উঠে যায়। বুলি নিশ্চয়ই বলবে রিচি ওর মুখে কোনো ধরনের আঠা ছুঁড়ে মেরেছিল। রিচিকে এই জন্য মার খেতে হবে ওর হাতে, এ কথাও বলতে ভুলবে না। তোমার চাচার সঙ্গে দেখা হয়ে গেলে কোনো অসুবিধা আছে? আচমকা প্রশ্ন করল রিচি। চমকে ঘুরে দাঁড়ালাম। আমরা চাচার অফিসের সামনে দাঁড়িয়ে। রিচি চাচার সঙ্গে দেখা করতে চাইছে কেন? আমার মা নতুন বাড়িটা সম্পর্কে কিছু কথা জানতে বলেছে, জানালো রিচি। ফোনে জেনে নিলে হতো না? স্কুলে দেরি হয়ে যাবে তো। আমাদের বাসায় এখন টেলিফোন লাগেনি বলল রিচি। প্লিজ কিশোর, 1 মিনিট লাগবে, ব্যাপারটা খুবই জরুরি। ঠিক আছে বললাম। ভিতরে ঢুকলাম আমরা। চাচার সেক্রেটারি জানালো চাচা কামরায় আছে। চাচা বসেছিল ডেস্কের পিছনে। আমাদেরকে দেখে হাত থেকে কাগজপত্র নামিয়ে রাখলো। তোরা হঠাৎ? কি ব্যাপার বল। কেন এসেছে জানিয়ে বসে পড়লাম বড় চেয়ারটায়। রিচি আমার পাশে ঠাই দাঁড়িয়ে রইল। একটা হাত তুলে আঙুল তাক করলো চাচার উদ্দেশ্যে। অবিশ্বাস্য কাণ্ড, আঙুলটা ওর ক্রমেই লম্বা হতে লাগলো, ঠেকল গিয়ে চাচার গলায়। নড়তে পারছি না আমি। কি দেখছি এটা? চাচাও নড়াচড়া করছে না। হলদে সবুজ আঙুলটা চাচার চিবুকে আঁচড় কেটে থেমে গেল, এবার সরে আসতে লাগলো পিছন দিকে। চাচার চিবুকে এখন 1 বিন্দু রক্ত। চোখ পিটপিট করে রিচির দিকে চাইলাম। ওর আঙুলটা এখন স্বাভাবিক আকার ফিরে পেয়েছে। চাচার উদ্দেশ্যে চেয়ে হাসছে ও। ধন্যবাদ মিস্টার পাশা, এমনভাবে বলল যেন অস্বাভাবিক কিছুই ঘটেনি। মা নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ জানাবে।
চাচাকে কেমন জানি বিভ্রান্ত দেখালো, মাথা ঝাঁকিয়ে যেন চিন্তা ভাবনাগুলোকে স্বচ্ছ করতে চাইল। এ আর এমন কি, বিড়বিড় করে আওড়ে ফোনের রিসিভার তুলে নেওয়ার জন্য ঘুরল। এবার ওটার দিকে চেয়ে বোধহয় অবাক হয়ে গেল কেন তুলেছে। শেষমেশ আবার নামিয়ে রাখলো। বাসায় একটা জিনিস ফেলে এসেছি, রিচি বলল আমাকে, স্কুলে তোমার সাথে দেখা হবে। ঘুরে দাঁড়িয়ে হনহন করে বেরিয়ে গেল। কিছু বুঝলে? প্রশ্ন করলাম চাচাকে। এখনো বিভ্রান্ত আর বিহব্বল দেখাচ্ছে তাকে। কি? রিচির আঙুল কেমন লম্বা হয়ে গেল। বললাম, ডেস্ক পেরিয়ে তোমার চিবুকে গিয়ে ঠেকেছিল, চামড়া ছিলে নিয়েছে, তুমি দেখনি? অসম্ভব, এ হতেই পারে না, বলল চাচা। চিবুকে আঙুল ছুঁয়ে রক্তবিন্দুটা দেখল। কি সব আবল তাবল বকছিস? শেভ করতে গিয়ে কখন কেটে গেছে কে জানে। চাচা, তুমি আজ সকালে শেভ করেছ, রক্ত এতক্ষণে শুকিয়ে যাওয়ার কথা। তাছাড়া আমি দেখেছি কাজটা রিচির। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। আরে এসব তোর কল্পনা, চাচা বলল। এ সময় ফোন বাজলে ধরার জন্য ঘুরল। তার মানে চাচাকে মহাবিষ্ট করে কাজটা করেছে রিচি। চাচা যে জন্য টের পায়নি। তাকে এখন বোঝাতে চেয়ে লাভ নেই, বুঝবে না, বিশ্বাস করবে না আমার কথা। ঠিক যেমন আমি গতকাল বিশ্বাস করতে পারছিলাম না। অফিস ছেড়ে বেরিয়ে এলাম আমি। স্কুলে সারাক্ষণ ঋষির কথাই মাথার মধ্যে ঘুরল। একটার পর একটা প্রশ্ন খেলে গেল মনে। চাচার মুখে আঁচড় কাটলো কেন? আমার আর চাচির মুখ কাটলো কিভাবে? রিচির আঙুল অমন লম্বা হলো কি করে? তুলতুলে পিণ্ডগুলো আসলে কি? রিচিরা কোথা থেকে এসেছে এবং কেনই বা এসেছে? এই রিচি ছেলেটা আসলে কে? ব্যান্ড প্র্যাকটিসে মন দিতে পারলাম না। এতটাই খারাপ বাজালাম, মিস্টার বেনসন আমাকে বাড়ি চলে যেতে বললেন। লকার থেকে বইয়ের ব্যাগ বের করে দরজা লাগিয়ে তালা মেরে দিলাম। দরজার উদ্দেশ্যে পা বাড়িয়েছি, দেখতে পেলাম প্রিন্সিপালের অফিস থেকে বেরিয়ে এলো বুলি। থমকে দাঁড়িয়ে পড়লাম। আজ সকালে রিচির সঙ্গে ওর যা হয়েছে, ও নিশ্চয়ই আমার উপর প্রতিশোধ নেবে। আমার দোষ, আমি ওখানে উপস্থিত ছিলাম। এছাড়া ও হয়তো রিচিকে আমার বন্ধু ভেবেছে। কিন্তু বুলি সেসব কিছুই করলো না। আমার দিকে একবার চাইলো শুধু, তারপর ঝট করে ঘুরে উল্টো দিকে হাঁটা দিল শশব্যস্তে। ওর মুখের চেহারায় অদ্ভুত এক অভিব্যক্তি দেখেছি। মনে হচ্ছিল ও আমাকে দেখে ভয় পেয়েছে। বিশ্বাস হতে চাইছে না আমার। রিচি ঠিকই বলেছিল, বুলি আমাদের কাউকে আর জ্বালাতন করতে পারবে না। বাড়ি ফেরার পথে রিচি আর ওর লম্বা আঙুলের কথা ঘুরপাক খেলো মাথায়। ঠিক এই জিনিসই বেরিয়ে এসেছিল আমার টিভি থেকে। কিচেন কাউন্টারে এটাই দেখেছি আমি, এবং বুলির মুখে রিচি একই জিনিস ছুড়ে দিয়েছিল। এইগুলোর মধ্যে কোনো না কোনোভাবে পরস্পর সম্পর্ক রয়েছে, কিন্তু এগুলো আসলে কি? রকি বেঁচে এলো কীভাবে? রিচির বাসায় নিশ্চয়ই কোনো সূত্র পাওয়া যাবে। ঠিক করলাম, ওদের জানালা দিয়ে উকি দেব, দেখা যাক না যদি কিছু জানা যায়। বাসার কাছে এসে বায়ে মোড় নিয়ে রাস্তা পেরোলাম। রিচিদের বাসার সামনে দাঁড়িয়ে রইলাম মিনিট খানেক। বাসায় কেউ আছে বলে মনে হলো না। ফাঁকা ড্রাইভওয়ে ধরে এগিয়ে নিঃশব্দে বাড়ির পেছন দিকে চলে এলাম। একতলার জানালাটা অনেক উঁচু, পায়ের পাতায় ভর দিয়ে দাঁড়িয়েও কাজ হলো না। ব্যাকইয়ার্ডের চারধারে নজর বোলালাম। ফেন্সের গায়ে ঠেস দিয়ে রাখা একটা পুরনো বাক্স চোখে পড়ল। যখন বুঝলাম যে আমার ভার সইতে পারবে, তখন বয়ে এনে দেয়ালের গায়ে ঠেকালাম। এবার উঠে দাঁড়ালাম ওঠার জন্য। জানালায় খড়খড়ি রয়েছে, তবে ভেতরটা দেখা যায়। ফাঁকা এক কিচেন দেখতে পেলাম। ফাঁকা মানে একদম খালি, চেয়ার টেবিল ফ্রিজ ট্রিজ কিছুই নেই। ঠিক এমনি সময় আমার পিছনে শুনতে পেলাম পায়ের আওয়াজ। পাই করে ঘুরে দাঁড়ালাম। আমার চাচির মতো উচ্চতার এক মহিলা, সোনালি চুল, তবে গায়ের চামড়া রিচির মতোই রোগাটে। ইনি নিশ্চয়ই রিচির মা। ওহ, আমি দুঃখিত, তুতলে বললাম। মহিলার কাছে ব্যাপারটা অস্বাভাবিক লেগেছে বলে মনে হলো না। চওড়া হাসলেন। তুমি নিশ্চয়ই রিচিকে খুঁজছ, বললেন। ওর ঘরে আছে, ভিতরে এসো, দুধ আর কুকি খাও দুজনে মিলে। আমি ভেতরে যেতে চাই না, শুধু উকি মারতে চেয়েছিলাম। হঠাৎই কেমন ভয় ভয় করতে লাগলো। মনে হলো ভয়ঙ্কর কিছু একটা আমার কপালে ঘটে যেতে পারে।
এক দৌড়ে বাড়ি চলে যেতে ইচ্ছা করছে, কিন্তু পারলাম না। কেউ কিংবা কিছু একটা আমাকে বাধ্য করলো রিচির মাকে অনুসরণ করতে। আমাকে নিয়ে বাড়ির সামনের দিকে চলে এলেন তিনি, পা রাখলেন সিঁড়িতে। দরজা খুলে গেলে তাকে অনুসরণ করে ভেতরে ঢুকলাম। ভদ্রমহিলা লিভিং রুমে দাঁড়িয়ে রিচিকে নেমে আসতে বললেন গলা ছেড়ে। এখানে দাঁড়াও, ও এখনই এসে পড়বে। দুধ আর কুকি আছে, নিয়ে নাও বললেন। এবার সিঁড়ির পিছনে কিচেনে গিয়ে ঢুকলেন। দুধ কোথায় ভাবলাম, কিচেনে ফ্রিজ নেই। লিভিং রুমের দরজার পাশে ক্লারিনেট আর বইয়ের ব্যাগ নামিয়ে রাখলাম। চারধারে দৃষ্টি বুলালাম। চাচার কথাই ঠিক, শুধু একটা টিভি সেট, টিভির ওপরে এক ট্রেতে শ্যামল সবুজ কুকি আর 2 গ্লাস দুধ। এবার সত্যি সত্যি ভয় পেতে শুরু করেছি আমি। ভদ্রমহিলা জানলেন কি করে যে আমরা আসছি? সবকটা শেড নামানো, কামরাটা অন্ধকার। শিউরে উঠলাম। ঠান্ডা লিভিং রুমের ভেতরে ছাতা পড়া গন্ধ। সারা বছর জানালা না খুললে যেমনটা হয় আর কি। মানুষ এরকম জায়গায় বাস করে কিভাবে? এ সময় মনে পড়ল রিচি বলেছিল অন্ধকার এক দেশে থাকতো ওরা। মনে হচ্ছে ভুতুরে কোনো গুহায় আটকা পড়েছি আমি। এখান থেকে শিগগিরই বের হয়ে যেতে হবে। মেঝে থেকে জিনিসপত্র তুলে নিতে ঝুঁকেছি, অমনি রিচি নেমে এলো ওপরতলা থেকে, দরজা আগলে দাঁড়ালো। হাই কিশোর বলল। ও হাই বললাম। তোমার মা আমাকে ভেতরে নিয়ে এসেছেন। তুমি আসাতে আমি খুব খুশি হয়েছি বলল। আমার কাছে কখনো কোনো বন্ধু আসেনি। একবার ভাবলাম যে বলি আমি ওর বন্ধু নই এবং আমি নিজে থেকে আসিনি, ওর মা নিয়ে এসেছেন। কিন্তু শেষমেশ চুপ করে থাকলাম। ছেলেটার আশ্চর্য ক্ষমতা রয়েছে, তার প্রমাণ তো ইতিমধ্যেই পেয়েছি। কি দরকার ওকে ঘাটানোর? শেষে হয়তো পকেট থেকে আসল পিণ্ড বের করে আমাকে জানাই মেরে ফেলবে। কিন্তু আমার তো সটকাতে হবে এখান থেকে। ঘর ছাড়ার জন্য আড়াআড়ি এক পায়ে গোলাম। কে এসেছে? লিভিং রুম থেকে ভেসে এলো কার যেন গমগমে কণ্ঠস্বর। চরকির মতো ঘুরে দাঁড়ালাম। টিভির সামনে এক লোক দাঁড়িয়ে, চাচার বয়সী, তবে গায়ের চামড়া হলদে সবুজ, ঠিক রিচি আর ওর মার মতন। লোকটা এলো কোত্থেকে? আমি যখন ঘরে ঢুকি তখন কি লিভিং রুমের আধারে ঘাপটি মেরে বসেছিল, নাকি এইমাত্র টিভির ভিতর থেকে বেরিয়ে এসেছে? রিচিকে অবশ্য এতটুকু চমকিত মনে হলো না। হাই ড্যাড, এ আমার বন্ধু কিশোর, আমরা একই ক্লাসে পড়ি বলল। রিচির বাবা এগিয়ে এলেন, হাত বাড়িয়ে দিলেন আমার উদ্দেশ্যে। অনিচ্ছা সত্ত্বেও হাত ঝাঁকিয়ে দিতে হলো আমার। রিচির মতো এর হাতও ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে। ড্যাড আজই এসেছে জানালো রিচি। খুব ভালো লাগছে এসে, জানালেন ভদ্রলোক। রিচির মা এ সময় ফিরে এসে যোগ দিলেন আমাদের সঙ্গে। টিভির উপরে রাখা ট্রেটা আঙুল ইশারায় দেখালেন। দুধ আর কুকি খাচ্ছ না কেন? খাও। রিচি দুধের গ্লাস আর কুকির জন্য হাত বাড়ালো। কুকিটা মুখে পুরে গিলে নিল। লম্বা এক ঢোকে সাবড়ে দিল অর্ধেক গ্লাস দুধ। ওয়াও, প্রিয় খাবার আমার বলে হাতের পিঠে মুখ মুছল, আমার দিকে চাইলো। তুমি নেবে না? সবুজ ডিম খেয়ে পেট ব্যথা করার কথা মনে পড়ল। কে জানে, হয়তো এদের দুধ আর কুকি খেলেও একই দৃশ্য হবে। আমি আর ওই কষ্ট পেতে চাই না। মাথা নেড়ে ঝটপট বলে দিলাম, না, আজকে সকাল সকাল ডিনারে বসবো আমরা। তখন খেতে না পারলে চাচি খুব রাগ করবে। আমাদের ছোট ছেলেটা এখনো এসে পৌঁছায়নি বললেন রিচির মা। খুব চিন্তায় আছি আমরা। কবে আসবে প্রশ্ন করলাম। খাওয়ার প্রসঙ্গটা পাল্টানোতে খুশি হলাম। এখনো জানি না বললেন রিচির বাবা। ও কি রিচির বড় না ছোট? বড় জানালেন রিচির মা। ছোট একই সঙ্গে বললেন রিচির বাবা। বাচ্চা তোমার ভাই ডনের বয়সী বলল রিচি। ঠিক এই সময় আমি পালানোর একটা পথ খুঁজে পেলাম। আমি এখন যাই। ডন সারাদিন একা একা থাকে কিনা, ওকে একটু সঙ্গ দেওয়া দরকার বললাম। মুহূর্তের জন্য মনে হলো আমাকে ওরা ছাড়বে না, কিন্তু কেউ আমাকে বাধা দিল না। মেঝে থেকে ক্লারিনেট আর বইয়ের ব্যাগ তুলে নিলাম। রিচি আমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিল। স্কুলে দেখা হবে বলল। আবার এসো কিন্তু, পেছন থেকে চেঁচিয়ে বললেন রিচির মা। রাস্তা পেরিয়ে বাসায় চলে এলাম। আজব পরিবার। রিচির বাবা মা জানেন না ছেলের বয়স।
রিচের ভাইটাও এদের মতো বিচিত্র চিজ নাকি কে জানে। জানলা দিয়ে দেখলাম ব্যাকইয়ার্ডে ডনকে দোলনায় বসিয়ে ঠেলছে চাচি। ডনের দিকে একদৃষ্টে চেয়ে রইলাম। কেন জানি মনে হচ্ছে রিচের ভাইয়ের সঙ্গে ওর কোনো ধরনের যোগসূত্র আছে। ওরা চাচা চাচি আর আমার কাছ থেকে রক্ত নিয়েছে। ওদের এখন বাবা মা আর আমার বয়সী এক ছেলে রয়েছে। ওরা কি ডনকে এমন কিছু করবে যাতে ছোট ছেলেকে বাসায় নিয়ে আসতে পারে? মুসাকে ফোন করলাম, ক্লাসে কি কি পড়িয়েছে জানিয়ে দিলাম, আর খুলে বললাম রিচির বাসার সব ঘটনা। ওর বাবা মা নিজের ছেলের বয়স জানে না শুনে খাইছে বলে উঠল মুসা। আমার ধারণা ওরা ডনের কোনো ক্ষতি করবে যাতে ছোট ছেলেটাকে নিয়ে আসতে পারে। কেন বলছো এ কথা? প্রথমে চাচির কপালে আঁচড় পড়ল, তারপর টিভি থেকে পিন্টুটা বেরিয়ে এসে আক্রমণ করলো আমাকে। তার ঠিক পরপরই রিচি আর ওর মা বাড়িটা কিনে নিল চাচার কাছ থেকে। তাতে কি? এরপর রিচির আঙুল চাচার চিবুক থেকে চামড়া তুলে নিল এবং তার পরপরই ওর বাবা হাজির হয়ে গেল বাড়িতে। এখন ওরা বলছে রিচি ছোট ভাই আসছে। রিচি জনকে দেখে গেছে, তাই আমার মন বলছে ওরা জনের সাথেও অস্বাভাবিক কিছু একটা করবে। আমরা দুজনে আরও কিছুক্ষণ আলোচনা করলাম। কি ঘটতে পারে এটা কল্পনা করতে চেয়ে ব্যর্থ হলাম। রবিনকে সব জানিয়ে রেখো বলে রিসিভার রেখে দিলাম। বাকি দিনটুকু ভেবে পার করলাম, কিন্তু কোনো কুলকিনারা করতে পারলাম না। পরদিন সকাল নাস্তা করতে নিচে নেমে এলাম। বসে পড়লাম চাচার পাশে। ডনও রয়েছে। চাচা খবরের কাগজটা নামিয়ে রেখে আমার দিকে চেয়ে মৃদু হাসল। কিরে, আজকের জন্য নতুন কোনো প্ল্যান টান আছে নাকি? যদি বলি আজ আমার মূল কাজ হচ্ছে ডনের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখা, তবে চাচা মাথা মুন্ডু কিছুই বুঝবে না। তেমন কিছু না, বললাম আজকে বাড়িতেই থাকবো। তোর বন্ধু রিচির সাথে কোনো প্ল্যান করিসনি? চাচা কফির কাপে চুমুক দিয়ে বলল। মাথা নাড়লাম আমি। রিচি মোটেও আমার বন্ধু নয়, আর ওর সাথে আমার কোনো প্ল্যান জীবনেও হবে না। ও কিন্তু তোকে কালকে ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়েছে, বলল চাচি। এক গ্লাস কমলার রস এনে রাখলো টেবিলে। ওর মা আমাকে বলেছে। কি হয়েছিল কিশোর ভাই? কৌতূহল প্রকাশ করলো ডন। বলো না। বলার মতো কিছু না, বললাম রিচির মা নিশ্চয় চাচিকে বলেনি বুলিকে কিভাবে ভয় দেখিয়েছে তার ছেলে। ভাবলাম, চাচির দিকে চাইলাম। অদ্ভুত এক অভিব্যক্তি তার মুখের চেহারায়। চাচি হয়তো জানে, যেমন জানতো আমার পেট ব্যথাটা চলে গেছে। আমি আজকে বাড়িতে থাকবো, আবারও বললাম। চুমুক দিলাম কমলার রসে। চাচা কফির কাপে আর এক চুমুক দিয়ে পেছনে চেয়ার সরালো। বাড়িগুলো বিক্রির ব্যবস্থা করতে হবে জানালো। চাচা শনি রবিবারও কাজ করে। এই দুটো দিন অনেকে বাড়ির খোঁজে আসে। আজকে আমরা শপিং মলে যাচ্ছি, ভুলে যেও না, বলে চাচাকে দরজা অবধি এগিয়ে দিতে গেল চাচি। টিভি কাউন্টারের দিকে চোখ গেল আমার। শব্দ ছাড়া চলছে আজও। হঠাৎই ওটার সামনে কাউন্টারে হলদে সবুজ এক পিণ্ড দেখতে পেলাম। আমি জানি এটা সেদিনেরটা না। ওটা আমি স্কুল থেকে ফেরার আগেই উধাও হয়ে গিয়েছিল। দু মুহূর্ত পরে আবার তাকিয়ে দেখি পিণ্ডটা আগের জায়গায় নেই, সরে গেছে। আবার চাইলাম। আমার চোখের সামনে এগিয়ে গেল। সুর বাড়িয়ে দিয়েছে অক্টোপাসের মতো। ডন খাওয়াই ব্যস্ত, ও লক্ষ্য করেনি এসব। ও দেখুক সেটাও চায় না। কাউন্টারের পাশ ঘেঁষে মেঝেতে নেমে এলো ওটা। সোজা এগোচ্ছে হাই চেয়ারটার উদ্দেশ্যে। আচমকে উপলব্ধি করলাম রিচির ভাই কিভাবে আসছে এখানে। এই পিণ্ডটা কি কোনোভাবে নিয়ে আসবে ওকে? অন্য পিণ্ডগুলো যেভাবে রিচি আর ওর বাবা মা কিনেছে সেভাবে? কোনো সন্দেহ নেই, রিচিরাই এটাকে পাঠিয়েছে আমাদের বাড়িতে। আর এটা এখানে পৌঁছেছে কাউন্টারে রাখা টিভিটার মাধ্যমে। এখন ওটা আসছে ডনকে লক্ষ্য করে। মনে পড়ল টিভি থেকে বেরিয়ে পিণ্ডটা আমার গায়ে ওঠার পর কেমন লেগেছিল আমার। আমি চাই না ডনেরও একই অভিজ্ঞতা হোক। যে করে পারি ঠেকাতে হবে পিণ্ডটাকে। চাচির অ্যাপ্রন দিয়ে ওটাকে আঘাত করতে পারি, কিন্তু হাত উঠল না। চিৎকার করে চাচিকে ডাকবো, কিন্তু মুখে রাফ উঠল না। পিণ্ডটার দিকে চেয়ে রইলাম। দেখতে পেলাম মেঝের বুকে কিলবিল করে ক্রমেই ডনের দিকে এগিয়ে আসছে ওটা। কি হয়েছে কিশোর ভাই, তোমাকে এমন দেখাচ্ছে কেন? বলল ডন। কিছু না, বললাম।
হলদে সবুজ সুর বাগিয়ে ডনের চেয়ারটা লক্ষ্য করে এগিয়ে আসছে পিণ্ডটা। মনে সাহস জড়ো করে পাড়া দিয়ে ধরলাম ওটাকে। জুতোর তলায় পিষতেই হুস করে একটা শব্দ উঠল। কি করছো কিশোর ভাই? পোকা মারছি। পিণ্ডটা তরল হয়ে ছড়িয়ে পড়লো আমার জুতো ঘিরে। এগোতেই লাগলো। বৃষ্টির পানির মধ্যে জুতো পরে হাঁটলে এরকম শব্দ হয়। আমি বুঝে গেছি পিণ্ডটা কি দিয়ে তৈরি। পানি। পেয়েছি, মনে মনে বললাম। কি করে এগুলোকে ঠেকাতে হবে এখন জানি আমি। এক দৌড়ে সিঁড়ি ভেঙে উঠে গেলাম উপরের বাথরুমে। ডন আমার পিছু নিল। ব্লো ড্রয়ারটা খুলে নিয়ে তরতর করে নেমে এলাম নিচে। টিভির পাশের ইলেকট্রিক্যাল আউটলেটে প্লাগ ঢুকিয়ে চালু করে দিলাম। সবচেয়ে গরম ধাপে সেট করেছি। পিণ্ডটার উদ্দেশ্যে তাক করে ধরলাম গরম বাতাস। নড়াচড়া বন্ধ হয়ে গেল ওটার। এপাশ ওপাশ শরীর মোচড়ালো গরম বাতাস এড়ানোর জন্য। তারপর ধীরে ধীরে ছোট হতে হতে মিলিয়ে গেল। কিচেনের মেঝেতে লেপ্টে রইল শুধু সবুজ একটা দাগ। এগুলোর হাত থেকে বাঁচতে হলে আমাকে ডেকো, ডনকে বললাম। আমি হলাম গিয়ে খুনে কিশোর। আমার কথা শুনে হেসে ফেলল ডন। ও তো জানে না পিণ্ডগুলো কত ভয়ঙ্কর। আমি অবশ্য বলে দিয়ে ওকে ভয় দেখাতে চাইলাম না। হঠাৎই মনে হলো রিচিরা আজও পিণ্ড পাঠাতে পারে। যাতে না পাঠায় তার ব্যবস্থা করতে হবে, এবং তার জন্য একটাই পথ আছে। চাচি ইতিমধ্যেই ফিরে এসেছে। একবার আমার, একবার ডনের, আর একবার মেঝের ডাক্তার দিকে চাইল। তাকে এখনও ঘোরগ্রস্ত দেখাচ্ছে। মাঝরাতে ঘুম ভেঙে যেন বুঝতে পারছে না কোথায় রয়েছে। অনেকটা সেরকম যেরকম চাচাকে দেখেছি তার অফিসে। রিচির আঙুল স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পরের কথা বলছি। কি হয়েছে? চাচি প্রশ্ন করলো অচেনা কণ্ঠে। পরে বলবো বলে চাচির পাশ কাটিয়ে এলাম। মুসাকে ফোন করব। আমার রুম থেকে ফোনটা করতে হবে। আমি চাই না চাচি শুনে ফেলুক। বিশ্বাস তো করবে না। তাকে দোষ দেওয়াও যায় না। আমাকে বললে আমিও করতাম না। কে কবে শুনেছে যে পানি ভরা কোনো পিণ্ড নড়াচড়া করতে পারে, কিংবা কারো আঙুল লম্বা হয়ে যায়? এসব গল্প শুধু উপন্যাসেই ঘটে। দুটো করে সিঁড়ি টপকে উঠে এলাম। ব্লো ড্রয়ারটা রেখে দিলাম বাথরুমে। মুসা বাসাতেই ছিল। মার সাথে ঘর পরিষ্কার করছি জানালো। 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। আমার অতক্ষণ অপেক্ষা করার উপায় নেই। তোমাকে এক্ষুনি আসতে হবে, কথা আছে। আমি রবিনকেও আনাচ্ছি। দাঁড়াও, মাকে জিজ্ঞেস করে দেখি, বলল মুসা। একটু ধরো। খানিক পরে ফিরে এলো ফোনে। মা বলেছে লিভিং রুমটা হয়ে গেলেই ছেড়ে দেবে। তুমি ঠিক আছো তো? না, বললাম। অদ্ভুত কিছু একটা ঘটেছে এখানে। তোমরা এলে সব জানাবো। জলদি এসো। লাইন কেটে দিয়ে ফোন করলাম রবিনকে। 10 মিনিটের মধ্যে চলে এলো ওরা। বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আমি ওদের জন্য। কি ব্যাপার বলে নথি বসে পড়ল সিঁড়ির সবচাইতে উঁচু ধাপে। রিচির বাসার কোনো এক মেম্বার আমার বাসায় একটা পিণ্ড চালান করেছে কিচেনের টিভিটার মাধ্যমে। বললাম, ওটা ডনকে আক্রমণ করতে চেয়েছিল। ওরা এভাবেই রিচির ভাইকে রকি বেচে নিয়ে আসতে চাইছে ওদের অন্ধকার দেশ থেকে। খাইছে। ডন ব্যথা পায়নি তো? কাছে ঘেঁষতে দিলে তো? জিনিসটা পানি দিয়ে তৈরি। ব্লো ড্রায়ার দিয়ে উড়িয়ে দিয়েছি। ওরা কি আবার চেষ্টা করবে? নথির প্রশ্ন। আমার তাই ধারণা। ওদেরকে থামাতে হবে। আমি আবার রিচিদের বাসায় গেলে হয়তো একটা না একটা উপায় বের করে ফেলতে পারবো। খাইছে। তুমি আবার ওখানে যেতে চাও? ভয় পাচ্ছি এটা ঠিক, কিন্তু আরো বেশি ভয় লাগছে যে ওরা যদি জনের কোনো ক্ষতি করে দেয়। এর পরের বার হয়তো চরম আঘাত হানবে, এমনকি মেরেও ফেলতে পারে। তা করবে না, জোর দিয়ে বলল নথি। রকি বিচের মানুষ কেউ কাউকে খুন করে না। ওরা সত্যিকারের মানুষ না। সত্যিকারের মানুষদের গায়ের চামড়া ওরকম হলদে সবুজ হয় না। পিণ্ডগুলো আর ওরা খুব সম্ভবত একই জিনিস দিয়ে তৈরি। চুপ মেরে গেল 2 গোয়েন্দা। শেষমেশ উঠে দাঁড়ালো মোসা। আমরা 3 জন একসাথেই যাব। 3 জনকেই তোর ওরা মেরে ফেলতে পারবে না। রিচি ওর বাবা মার সঙ্গে ব্যাকইয়ার্ডে ঘাসের উপর বসেছিল। মনে একটু স্বস্তি পেলাম। দিনের আলোয় আমাদেরকে নিশ্চয়ই টেনে হিঁচড়ে ঘরে নিয়ে যেতে পারবে না। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। তোমার ভাই এসে পৌঁছেছে? মাথা নাড়ল রিচি। না, এখনো এসে পৌঁছতে পারেনি। অসহায় বোধ করলাম। এবার কি কথা বলবো?
কি বলেছিলাম না? ফিরতি পথে বন্ধুদের উদ্দেশ্যে বললাম। প্রমাণ হয়ে গেল। ডনের মাধ্যমে ভাইকে এখানে আনতে চেয়েছিল ওরা, কিন্তু আমি পিন্টুটাকে গায়েব করে দেয় আর পারেনি। ডনের যে কিছু হয়নি এতেই আমার স্বস্তি, কিন্তু কেন জানি আমার মন বলছে রিচি আর ওর উদ্ভট পরিবারের সঙ্গে আমার মোকাবেলার এখনো বাকি আছে। ঠিকই ভেবেছিলাম আমি। 2 সপ্তাহ পর 3 বন্ধু ফিরছিলাম ব্যান্ড প্র্যাকটিস থেকে। রবিন এতক্ষণ আমাদের সঙ্গে থেকে গান বাজনা শুনে উৎসাহ জুগিয়েছে। কনসার্টের আগে সিনিয়র সিটিজেন হলে এটাই ছিল আমাদের শেষ রিহার্সাল। পিছন থেকে রিকি ডাকছে, শুনতে পেলাম, এই কিশোর, এই মুসা, রবিন। আমরা থমকে দাঁড়িয়ে ঘুরে তাকালাম। একটু পরে রিচি ওর বেহালা নিয়ে আমাদের নাগাল ধরল। সুখবর আছে বলল, আমার দাদা দাদি আসছে। কালকের কনসার্ট ওরা দেখতে পারবেন? রবিন জিজ্ঞেস করল। না, তারা কনসার্ট শেষ না হলে আসতে পারবে না। হাঁটছি আমরা, মুখ বন্ধ। রিচির কথাটা নিয়ে উল্টে পাল্টে ভেবে দেখছি আমি। ওর দাদা দাদি কনসার্ট শেষ না হলে আসতে পারবে না। আসবে না বলেনি, বলেছে আসতে পারবে না। যেভাবে ওর বাবা আসতে পারছিল না যতক্ষণ না আমরা চাচার অফিসে যাই। টিভি থেকে বেরিয়ে পিণ্ডটা আমার উপর হামলা না করা পর্যন্ত রিচির দেখা মেলেনি। ওর ভাই আসতে পারছে না আমি পিন্টুটার হাত থেকে ডনকে বাঁচিয়েছি বলে। কনসার্টের রাতে 3 বন্ধু একসঙ্গে সিনিয়র সিটিজেন সেন্টারে গেলাম। কনসার্টের সময় রিচির উপর নজর রাখতে হবে। বিল্ডিংটার কাছাকাছি পৌঁছে আমি বললাম সবাইকে। কাজটা সহজ হবে না, বলল মোসা। আমাদেরকে তো মিস্টার বেনসনের ব্যাটনের দিকেও খেয়াল রাখতে হবে। আমি চেষ্টা করব নজর রাখতে, বলল রবিন। আমি তো শুধুই দর্শক ওখানে। কেন যদি মনে হচ্ছে। নিচে ছড়ে চিমটি কেটে বললাম, আজকে কনসার্টে কিছু একটা ঘটবে, খুব খারাপ কিছু। লাইব্রেরির পাশে মেইন স্ট্রিটে সিনিয়র সিটিজেন সেন্টার। পাথুরে তৈরি নিচু এক বিল্ডিং। সামনে হুইল চেয়ার র্যাম্প রয়েছে। যারা হাঁটতে পারেন না তাদের যাতে ভিতরে ঢুকতে অসুবিধা না হয়। গেটের বাইরে 3 বন্ধু দাঁড়িয়েছিলাম। স্কুল বাস এসে থামল। মিস্টার বেনসন মুসার জামগুলো নামিয়ে দিলেন। আঁকা বাঁকা পথে কয়েকবার আসা যাওয়া করতে হলো সব কটার জাম ভিতরে নিয়ে যেতে। অন্যান্য ব্যান্ড সদস্যরাও যার যা যন্ত্রপাতি নিয়ে চলে এসেছে। মিউজিক রুমে অর্ধাবৃত্তাকারে আমাদের চেয়ারগুলো সাজানো হলো। এক কোণে একটা পিয়ানো রয়েছে এবং অপর কোণে জায়গা ছেড়ে দেওয়া হয়েছে মুসার জামগুলোর জন্য। এরপর দর্শকদের জন্য সারি বেঁধে চেয়ার সাজালাম আমরা। যে যার মতো বসে ইনস্ট্রুমেন্ট টিউন করছি। কামরাটা ভরে উঠতে লাগলো ধীরে ধীরে। দর্শকদের দিকে চাইলাম, দাদা দাদির ছড়াছড়ি। সহসা উপলব্ধি করলাম রিচি কেন বলেছিল কনসার্ট শেষ না হলে ওর দাদা দাদি আসতে পারবেন না। তার মানে আঙুল লম্বা করতে যাচ্ছে ও। ঘুরে তাকালাম ওর দিকে। অনেক দূরে স্ট্রিং সেকশনে বসে আছে ও। ওখান থেকে কিছু করা সম্ভব নয়। সবাই কনসার্ট শুরুর জন্য যখন অপেক্ষা করছে, লম্বা এক মহিলা উঠে দাঁড়িয়ে হেঁটে এলেন কামরার সামনের দিকে। আমাদের দিকে মুখ করে দাঁড়ালেন। তিনি এই সেন্টারের পরিচালিকা। আপনাদের সবাইকে স্বাগতম, বললেন। বিরতির সময় আমাদের মেম্বাররা আপনাদেরকে পুরো সেন্টার ঘুরিয়ে দেখাবে। ব্যাস, বুঝে গেলাম রিচি কখন কাজে নামবে। ওকে ঠেকাতে হবে আমার, কিন্তু ঠেকাবো কিভাবে? মিস্টার বেনসন আমাদের সামনে নিজের জায়গা নিলেন। তিনি ব্যাটন উচালে শুরু হয়ে গেল কনসার্ট। বাজনায় মন দিতে পারলাম না আমি। মাথায় ঘুরছে শুধু রিচিকে ঠেকানোর চিন্তা। একসময় কনসার্টের প্রথম পর্ব শেষ হলো। আমার মাথায় তখনও কোনো বুদ্ধি আসেনি। আমরা উঠে দাঁড়িয়ে বাউ করলাম। দর্শকরা হাততালি দিয়ে অভিনন্দন জানালেন। এরিফাকে মুসাকে ইশারা করলাম। হাততালি থামলে ভিড় ঠেলে এগিয়ে এলো। কি ব্যাপার? ফিসফিস করে প্রশ্ন করলো। শুধু আমার সাথে সাথে থেকো, বললাম। বিরতির সময় কাজটা সারবেও। সেন্টারের সদস্যরা আমাদেরকে ঘিরে ধরে 2-3টে দল তৈরি করলো। এক খাটো বয়স্কা মহিলা মিসেস ক্যাম্পবেল আমাদের গাইড হলেন। তোমরা আমার সাথে আসো প্লিজ, বললেন তিনি। ঘুরে দাঁড়িয়ে মিউজিক রুমের দরজার উদ্দেশ্যে আটা দিলেন। মোসা, রবিন আর আমি অনুসরণ করলাম। আমি থমকে দাঁড়িয়ে রিচির কবজি চেপে ধরলাম। ওকে বললাম আমাদের সঙ্গে থাকতে, এতে করে ওর উপর চোখ রাখতে পারবো।
মিউজিক রুম থেকে বেরিয়ে আলোকিত এক হলওয়েতে ঢুকলাম। দেয়ালগুলো ফ্রেমে বাঁধানো পেইন্টিং ও ফটোগ্রাফ দিয়ে সাজানো। এগুলো আমাদের মেম্বারদের কাজ, জানালেন মিসেস ক্যাম্পবেল। কোনোটা পুরস্কারও জিতেছে। এরপর এক বিউটি সেলুনে নিয়ে গেলেন আমাদেরকে। সদস্যদের কেউ কেউ নাকি যুবা বয়সে হেয়ার ড্রেসার ছিলেন। এরবার ঢুকলাম বিশাল এক কিচেনে। সদস্যদের অনেকে এখানে আসেন খাওয়া দাওয়া করতে। আপেল পায়ের সুগন্ধে মমা করছে রান্নাঘরটা। মুসা জিভে পানি টানল। ঠিক এই সময় চোখের কোণে দেখতে পেলাম নড়ে উঠল রিচির বাহু। তার মানে এখনই কাজটা করতে চলেছে ও। বাহু উঁচিয়েছে ছেলেটি। ওর লম্বা আঙুল এগোচ্ছে মিসেস ক্যাম্পবেলকে লক্ষ্য করে। ভদ্রমহিলার চোখ জোড়া আতঙ্কে বিস্ফারিত হয়ে গেল। বন্ধুদের দিকে চাইলাম, নড়তে ভুলে গেছে ওরা। এক দৃষ্টে চেয়ে রয়েছে রিচির ক্রমবর্ধমান আঙুলের দিকে। এখনই কিছু একটা করতে হবে আমাকে। মিসেস ক্যাম্পবেল বয়স্কা মহিলা, ভয় পেলে হার্টটা খাওয়া বিচিত্র নয়। আমি তো তা হতে দিতে পারি না। আমার পায়ের পাতায় দৃষ্টি স্থির করলাম আমি। এক মুহূর্ত পরে আমার ডান পা আগে বাড়ল, অনুসরণ করলো বাপা। আমি মুক্ত। মুসা আর রবিন ফ্যালফ্যাল করে চেয়ে রয়েছে সামনের অবিশ্বাস্য দৃশ্যটার দিকে। ওদেরকে মোহগ্রস্ত করে রেখেছে রিচি। কাজেই মিসেস ক্যাম্পবেলকে বাঁচানোর দায়িত্ব আমাকেই নিতে হচ্ছে। মাথায় খেলে গেল বিউটি সেলুনের কথা। মিসেস ক্যাম্পবেলকে বাঁচাতে যা দরকার তা আমি ওখানেই পাবো। কিচেন থেকে ছুটে বেরোলাম। হল পেরিয়ে ঢুকে পড়লাম সেলুনের খোলা দরজা দিয়ে। কাউন্টারের উপরেই পেয়ে গেলাম জিনিসটা, ব্লো ড্রায়ার। ছো মেরে ওটা তুলে নিয়ে দৌড়ে ফিরে এলাম কিচেনে। এসে যখন পৌঁছালাম, রিচির আঙুল তখন মিসেস ক্যাম্পবেলের পা লক্ষ্য করে এগোচ্ছে। কিচেনের দেয়ালে ইলেকট্রিক্যাল আউটলেট খুঁজলাম মরিয়ার মতো। খুঁজে পেয়ে ব্লো ড্রায়ারটা প্লাগ ঢুকিয়ে ফুল ব্লাস্ট দিলাম। কি করছো তুমি কিশোর? চেঁচিয়ে উঠল রিচি। ওর আঙুল সংকুচিত হয়ে সরু হয়ে গেল। আমার দরকার অল্প একটু চামড়া, ওর কোনো ক্ষতি হবে না, কিন্তু মস্ত উপকার হবে আমার দাদা দাদির। এখন পরিষ্কার বুঝতে পারলাম ডনের কাছ থেকে কি চেয়েছিল পিণ্ডটা। কেন চাচা চাচি আর আমার মুখে আঁচড় কেটেছে। আমাদের কাছ থেকে খানিকটা করে চামড়া তুলে নিয়েছে। শিউরে উঠলাম। রিচিরা আসলে মানুষ নয়, পানি জাতীয় এক ধরনের তরল দিয়ে তৈরি ওদের দেহ। আমাদের চামড়া দরকার ওদের ছদ্মবেশ ধরার জন্য। ওরা কি কোনো অন্ধকার দেশ থেকে এসেছে? নিশ্চয়ই এই পৃথিবীর কোনোখান থেকে নয়। ব্লো ড্রায়ারের নজল তাক করে ধরলাম রিচির উদ্দেশ্যে। না কিশোর, প্লিজ। আর তো আর ছাড়লো, কিন্তু আমার উপায় নেই। গরম বাতাস চালু করতেই একটু একটু করে কুচকে মিলিয়ে গেল রিচি। মেঝেতে পড়ে রইল শুধু গোল একটা দাগ। ড্রয়ারটা বন্ধ করে দিলাম। মুসা, রবিন আর মিসেস ক্যাম্পবেল এ সময় মাথা ঝাঁকিয়ে চারধারে দৃষ্টি বোলাতে লাগলেন। ওহ ডিয়ার, বললেন ভদ্র মহিলা। কি যেন মনে করতে পারছি না। কি হয়েছে কিশোর? প্রশ্ন করল রবিন। পরে বলবো, ফিসফিস করে বললাম। আমাদের সাথে আরেকটা ছেলে ছিল যে, ও কোথায়? মিসেস ক্যাম্পবেল জিজ্ঞেস করলেন। ওর জরুরি কাজ আছে, তাই চলে গেছে। খাইছে। ও সত্যিই চলে গেছে। মিউজিক রুমে ফেরার পথে বন্ধুদের উদ্দেশ্যে বললাম। কেউ খেয়াল করলো না, রিচি আমাদের সঙ্গে কনসার্টে যোগ দেয়নি। পরে তিন বন্ধু একসঙ্গে বাড়ির পথে রওনা হলাম। ওদেরকে খুলে বললাম কিচেনের ঘটনা। জানালাম ব্লো ড্রায়ার অন করাতে কিভাবে উবে গেছে রিচি। এখন আর মাত্র একটা কাজ বাকি। বললাম রিচির বাবা মার হাত থেকে রক্ষা পেতে হবে। পরস্পর মুখ তাকাতাকি করলাম আমরা। কাজটা না করে উপায় নেই, বললাম ওদেরকে। নইলে এভাবে আরও লোক আনতেই থাকবে ওরা। আগে হোক পরে হোক কেউ না কেউ গুরুতর জখম হবেই, এমনকি মারাও পড়তে পারে। খাইছে, কিন্তু এভাবে ব্লো ড্রায়ার দিয়ে তুমি তো মানুষকে উধাও করে দিতে পারো না। রিচিকে তো দিলাম। তাছাড়া ওরা তো আসলে রক্ত মাংসের মানুষ না, মানুষের পোশাক পরা পানির তৈরি জীব। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো তবে। আমার ব্লো ড্রায়ারটাও নিয়ে নেব, বলল মোসা। দুজনে তাহলে একসঙ্গে ওদের বিরুদ্ধে লড়তে পারবো। একজন বেঁচে গিয়ে আমাদের উপর চড়া হতে পারবে না। বাহ, আরো ভালো হলো। আমার বাড়িতে আগে গেলাম। চাচা চাচি লিভিং রুমে টিভি দেখছিল। আমাদেরকে ঢুকতে দেখে মুখ তুলে চাইল। এই কনসার্ট কেমন হলো? চাচি জিজ্ঞেস করলো। দারুণ। রবিন,
তুমি কনসার্টের কথা বলো, আমি উপর থেকে এখনই আসছি। ঠিক আছে বলে চাচির পাশে বসলো রবিন আর মুসা। সিনিয়র সিটিজেনরা খুব খুশি হয়েছেন। আমি দুটো করে ধাপ টপকে উঠে এলাম উপরে। বাথরুম থেকে তুলে নিলাম ব্লো ড্রায়ারটা, জিনিসটা কোমরে গুজলাম, পকেটে ঢোকালাম কর্ড। খুনে কিশোর এখন তৈরি। আমাকে নামতে দেখে উঠে দাঁড়ালো বন্ধুরা। আমি একটু মুসার বাসে যাচ্ছি, চাচা চাচির উদ্দেশ্যে বললাম। বেশি দেরি করিস না, বলল চাচি। চাচা হাত নেড়ে আবার মন দিল টিভিতে। ঠিক আছে বলে তাড়া দিয়ে বন্ধুদের নিয়ে বাসা ছাড়লাম। এক দৌড়ে মুসার বাসায় চলে এলাম আমরা। আন্টি মানে মুসার মা সিনেমা দেখতে গেছেন এক বান্ধবীর সঙ্গে, ফলে যা কোথায় যাচ্ছি বলার প্রয়োজন পড়ল না। এবার সোজা রিচির বাসা। সদর দরজায় টোকা দিলাম। সাড়া দিলেন রিচির মা। রিচি এখনো কনসার্ট থেকে ফেরেনি, বললেন এসো ভেতরে এসো। আমাদেরকে লিভিং রুমে নিয়ে এলেন। টিভি সেটটা ছাড়া এ ঘরে আজও কোনো আসবাবপত্র দেখলাম না। রিচির বাবা দাঁড়িয়েছিলেন টিভির সামনে। তোমাদেরকে দেখে খুশি হলাম, বললেন। এবার তার দৃষ্টি পড়ল ব্লো ড্রায়ারের দিকে। আমার জিন্সের পকেট থেকে বেরিয়ে আছে। তোমার পকেট ওটা কি? চোখ নামালাম আমি। উনি জিনিসটা চেনেন না এটা হতে পারে না। আমি ওটা একটানে বের করে তার উদ্দেশ্যে তাক করে ধরলাম। যা ভেবেছিলাম কাজটা তার চাইতে সহজই হবে বলে মনে হচ্ছে। এটা হলো ব্লো ড্রায়ার, বললাম। এটা থেকে গরম বাতাস বেরিয়ে এসে চোখের পলকে চুল শুকিয়ে দেয়, কিংবা নেল পালিশ করার পরে নখ, বলল নথি। কিভাবে কাজ করে এটা দেখবেন বলে ইলেকট্রিক্যাল আউটলেটের জন্য চারধারে চোখ বোলালাম। আমাকে অনুসরণ করে সবাই চলে এলো ঘরের কোণে। মেঝের একটু ওপরে আউটলেট খুঁজে পেলাম। ঝুঁকে পড়ে ড্রায়ারটার প্লাগ ঢুকালাম। মুসাও ওরটার প্লাগ ঢুকালো। রেডি প্রশ্ন করলাম মুসাকে। ও মাথা ঝাঁকালো। 3 বলার সাথে সাথে অন করে দেব আমরা। 1 2 3। দুজনেই একসঙ্গে বোতাম টিপে দিলাম। এক জোড়া নজল দিয়ে দমকা হাওয়ার মতো বেরিয়ে এলো গরম বাতাস। একই সময়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানলো দুটো। রিচির মা সংকুচিত হতে শুরু করতেই চেঁচিয়ে উঠলেন, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও, আমরা কারো ক্ষতি করতে আসিনি। আমরা চেয়েছিলাম শুধু রোদের তাপ উপভোগ করতে। আর্তস্বরে বললেন রিচির বাবা। প্রায় অর্ধেক হয়ে গেছেন তিনি। মাটির তলায় আমাদের পৃথিবীটা ভীষণ ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে। আমরা মানুষের কাছ থেকে অল্প একটু চামড়া নিয়েছি শুধু, রিচির মা চাচালেন। নিজেদের পরিচয় গোপন করার জন্য মানুষের মতো সেজে থেকেছি। তোমাদের সামান্য চামড়াকে আমরা নিজেরাই বাড়িয়ে নিয়ে শরীর ঢেকেছি। এখানে এলেন কিভাবে? নথির প্রশ্ন। টিভির মধ্যে দিয়ে, রিচির বাবার জবাব। আমরা যেখানে থাকি তার সাথে এর সরাসরি রাস্তা আছে। মিনিটখানেক পরে হলদে সবুজ দুটো দাগ কেবল লেপ্টে রইল মেঝেতে। মুসা আর আমি ড্রায়ার অফ করে প্লাগ বের করে নিলাম সকেট থেকে। এরপর 3 বন্ধু ঘর ত্যাগ করে দরজা ভেজিয়ে দিলাম। পরস্পর দৃষ্টি বিনিময় করলাম আমরা। ঠিক খুশি নই কেউই, তবে স্বস্তি বোধ করছি। 2 দিন পর মুসা একটু সকাল সকাল আমার বাসায় এসে হাজির। আমার নাস্তা খাওয়া তখনও শেষ হয়নি। চাচা কফির কাপে চুমুক দিচ্ছিল। চাচি মুসাকে এক বাটি সিরিয়াল দিল। চাচা খবরের কাগজ নামিয়ে রাখলো। জানিস কালকে না একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। রিচিদের বাসার পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার ঢু মেরে যাই। সরাসরি আমার দিকে চাইলো চাচা, কিন্তু কাউকে পেলাম না। পুরো বাড়ি খা খা করছে, এমনকি টিভিটাও নেই। দেখে মনে হলো স্রেফ হাওয়ায় মিলিয়ে গেছে গোটা পরিবারটা। চাচি এ সময় টেবিলে এসে বসলো। এই রিচিকে কি ইদানিং দেখেছিস? আমাকে প্রশ্ন করলো। আমি আর মুসা মুখ চাওয়াচাই করে মাথা নাড়লাম। আমরা কত সহজেই উদ্ভট ঘটনাটা ভুলে যেতে বসেছি। রিচি, ওর অদ্ভুত হলদে সবুজ চামড়া, ওর বাবা মা, ফাঁকা বাড়ি যেখানে একটা টিভি ছাড়া আর কিচ্ছু নেই। ইতিমধ্যেই আমাদের স্মৃতিতে মিলান হয়ে যেতে শুরু করেছে। আমার মনে হয় ও যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেছে। বললাম, অন্ধকার দূরের কোনো দেশে। এই ভিডিওর কমেন্ট বক্সে রহস্য সংক্রান্ত বুদ্ধিদীপ্ত মন্তব্য, মজার আলোচনা, মতামত, কোনো রোমহর্ষক অভিজ্ঞতা, বিশেষ ব্যক্তিগত অনুভূতি বা সমস্যা, সুরুচিপূর্ণ কৌতুক ইত্যাদি লিখে পাঠাতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।